আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তিন দিকেই বিপদ, মানে ত্রিমুখী বিপদ শুরু হয়ে গেছে বাংলাদেশের উপর। এই ঘটনাগুলো আজকে বেশ কিছুদিন যাবৎ ঘটছে। আমরা হয়তো কেউ খেয়াল করেছি, কেউ খেয়াল করিনি, কিন্তু সকলেই কম বেশি জানি। তো কম বেশি জানতে বলতে দেখেন, ক্রিকেট নিয়ে কি হয়েছিল যে মুস্তাফিজ আমাদের একজন ক্রিকেটার, বাংলাদেশের খ্যাতনামা ক্রিকেটারই মুস্তাফিজ, তাকে আপনার শাহরুখ খানের দলে নেওয়া হয়েছিল 12 কোটি টাকা, মানে 9.25 লক্ষ রুপি, 12 কোটি টাকা প্রায় টাকায় বাংলাদেশে এই ক্রিকেটারকে নেওয়া হয়েছিল খেলার জন্য। কিন্তু সেখানে ভারতীয় বাঙালিদের প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত তাকে সেখান থেকে বের করা হয়েছে যে না, আমরা আর আপনাকে নিতে পারছি না, কারণ দেশের লোকজন পছন্দ করতেছে না। এইটা নিয়ে বাংলাদেশের বাঙ্গুদের চরম খেপা। তো ভাই, আপনারা এত চরম খেপান কেন? আপনারাই তো বলেন যে আধিপত্যবাদ থেকে রক্ষা পেতে হবে, বয়কট ভারত, সবকিছু। তাহলে এই মোমেন মুসলমান মুস্তাফিজ, হে ভারতের হয়ে খেলতে যাবে কেন? তার তো বাড়িঘর ভেঙে দেওয়া উচিত আপনাদের। সেইটা না করে আপনারা লেগে গেলেন কার পিছনে? ভারতের পিছনে। ভারত কেন নিবে না? ভারত নিতে হবে। আরে বাবা রে বাবা, আপনার সারাদিন বসে আমার গাইলেও দিবেন, আবার আপনারা নিব। আবার কি বলছেন যে রাজনীতি টাইনেন না। রাজনীতি না টানলে এই যে সাকিবুল হাসান, ওয়ার্ল্ডের সেরা প্লেয়ার, তো 1 নম্বর ছিল, সারা ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হিসেবে 1 নম্বর তো বেশ কয়েক বছর ছিল, এখনো মনে হয়, নাকি এখন নাই মনে হয়, বেশ কয়েক বছর সে ছিল কানাডা। সে খালি আওয়ামী লীগের এমপি কেন হয়েছে এই জন্যই আপনার দোসর, এই জন্যই সে মার্ডারার বানাই দিলেন। তাহলে এখন ভারতীয়রা কইতেছে এও মার্ডারার, যতগুলো হিন্দু মরছে বাংলাদেশে সবগুলোর পিছনে মোস্তাফিজ আছে। কথা সেম না? তো সুতরাং এরা নেয় নেই, এখন এইটা নেয় নেই। এই জন্য এখন আমাদের বাংলাদেশের ক্রিকেট বোর্ড ওনারা বুঝে ফেলাইছেন যে বাবারে বাবা, এবার যদি আমরা T20 বিশ্বকাপে খেলতে যাই, তাইলে যে দেখা যাবে এই যে ভারতে কলকাতার ইডেন গার্ডেন মাঠে একজন লোকও আমাদের ইয়ে করবে না, সমর্থন করবে না, বরঞ্চ পুরা স্টেডিয়ামে এই যে হিন্দু নিধনের এই সচিত্র প্রতিবেদন দিবে সারা স্টেডিয়ামে, সবাই হাতে প্লেকার্ড থাকবে, তোরা জঙ্গি, তোরা জঙ্গির গোষ্ঠী। এগুলা ভাইবা চিন্তা, যেহেতু মানুষ পাবে না, খেলা মেলাও বরবাদ, কারণ দুয়োধনই দিবে, গালাগালি করবে। সুতরাং ওনারা কি করলেন যে আমরা খেলবো না, কোথায়? ইন্ডিয়াতে আমরা খেলবো না, নিরাপত্তার অভাব। আইসিসিকে ওনারা চিঠি দিলেন যে খেলা শ্রীলঙ্কাতে ঘুরাই নেওয়া যাওয়া হোক। এখন ওনারা চিঠি দেওয়ার পরে ভাই গতকাল রাতে আইসিসি জানাইলেন যে কোনো খেলা ঘুরান যাবে না, এই মুহূর্তে 1 মাস বাকি, আপনারা চাইলেই অমুক জায়গা তমুক জায়গা যাবেন, সেটা হবে না। আগে কর নাই কেন? এবং যদি না আসেন খেলতে পয়েন্ট কাটা যাবে, জরিমানা ফরিমানা তো আরো হবে, এটা হচ্ছে অন্য কথা, জরিমানা হবে। আর শয়তানি করতে করতে হয়তো কোন দিন দেখা যাবে যে এই যে আইসিসি থেকে ওয়ার্ল্ড কাপে যে ডিরেক্ট খেলেন, সেটা থেকেও বাতিল হয়ে যাবেন, আবার সে ডানা কাপ গতিয়া কাপের মতন খেলে খেলে আইতে হইব। মানে ওই যে 50 দেশের লগে খেইলা জিততা চ্যাম্পিয়ন হইলে আপনি আইবেন, নাহলে আবার পড়ে যাবেন। এইটাও হইতে পারে যে টেস্ট ক্রিকেট থেকে বাদও দিতে পারে আপনাদের, কোনো সমস্যা নাই তো। কারণ আইসিসির কর্ণধার, ইনভেস্টার সবই তো বড় বড় ইন্ডিয়ানরা, আপনাদের 2 পয়সার দামও থাকতো না, বাইর করে দিতে পারেন। এ হচ্ছে যে এক ভয়। সুতরাং ক্রিকেট নিয়ে ব্যাপক সমস্যা। এবার আসলে একটু পানি নিয়ে বলি। এই যে আপনার গঙ্গা চুক্তি তো এই মাসেই সম্ভবত শেষ হবে, না জানে আগামী মাসে। এটা নিয়ে অলরেডি এই দেশ ইন্ডিয়া থেকে আসছে, আবার বাংলাদেশ থেকে গেছে, এরা দেখে টেকে আসছে, কিন্তু এই চুক্তি আর হবে না। কারণ এইবার দিল্লি দিবে না। এর আগে আপনার তিস্তা যেমন দিদি দিত না দিল্লি দিত, দিল্লি দিত না দিদি দিত, এই অবস্থা করে যেমন ঝুলে গেছে, এইবার গঙ্গাও গেছে। শুধু গঙ্গা না, যেটা শোনা যাচ্ছে বা যেটা খবর পাওয়া যাচ্ছে যে ভারতের অভিন্ন 53টা নদী, যে 53টা নদী বাংলাদেশের বিভিন্ন নদী নালা খাল বিলের সাথে এসে মিশছে, এগুলো সবগুলোতেই তারা এবার ব্যারিকেড দিবে। এখন আপনারা তো অনেকে বলতে পারেন যে আরে ভাই, ওরা পানি না দিলে কি হবে, বন্যার সময় পানি না, তখন তো ডুবে যাবে না। ভাই, যখন দরকার তখন পানি ছাইড়া দিবে, আর যখন আপনাদের দরকার হবে তখন ওরা পানি দিবে না। পানি নেই, দিচ্ছি না, চুক্তি নেই, আমার দেশের দরকার। আর পানি যখন বেশি হবে, বৃষ্টির পানি বেশি হইতেছে, বাস ছেড়ে দিব ছাইরা, আর ওইদিকে যাইতেছে, আমার কি? আপনি এখানে বাদ দেন,
ওই যে কইছিলেন না ফারাক্কা বাদ দিবেন, আর একটা তিস্তা বাদ দিবেন। সুতরাং শুকায়া মারবে, মানে পানি, যেটা বলা হচ্ছে যে সারা পৃথিবীতে একসময় পানি নিয়ে যুদ্ধ হবে, সেই পানি যুদ্ধ শুরু হয়ে গেল। এখন কি করবেন বঙ্গু মুসলমানেরা? 53টা নদীর পানি যদি বন্ধ করে দেয়, আপনারা হাইগা হোসার জন্য পানি পাইবেন না। এমনিও তো মুইটা তো আর টিস্যু পেপার ব্যবহার করতে পারেন না, যার কারণে একটা ফতোয়া জারি করছেন আপনারা যে পাথর দিয়া নুনু মোছেন, তো সেটা করবেন, এবার পায়খানা করে সেটা দিয়া মুছবেন, আর নাই তো নিজের লুঙ্গি দিয়া নিজে মুছবেন, কারণ এছাড়া তো আর উপায় নেই। পানি দিয়া একটা গ্যাদারিং শুরু হইতেছে, মানে অলরেডি হয়ে গেছে। কোনো চুক্তি হবে না, নট এ সিঙ্গেল চুক্তি। সব চুক্তি হবে, কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে যে এই গঙ্গা চুক্তি বা গঙ্গার পানি বন্টন, এরপরে ফারাক্কাবাদ, এগুলো নিয়ে কিন্তু একসময় কিন্তু আপনার জাতিসংঘে গেছিলেন জিয়া রহমানের আমলে, কোনো ফায়দা হয়নি, জাতিসংঘ কিছু করতে পারেনি। এদিকে আপনাদের দুর্ভাগ্য, নির্বাচনের জন্য জাতিসংঘ সহ বিদেশি যেসব মিশনগুলোকে আসতে কেউ আসতে রাজি হয় নাই। পৃথিবীর সবচেয়ে ভালো একখান নির্বুদ্ধিতার কাম করছেন, বললেন যে কি, আসেন আপনারা নির্বাচন দেখেন, আপনাদের খানা দানা, হোটেলে থাকার পয়সা, পকেট খরচের পয়সা, প্রয়োজনে কন্যার পয়সা দেবো, তারপরে আসেন একটু বৈধতা দিয়ে যান। সেটা করতে কেউ রাজি হয় না। এদিকে টিআইবি হারমাতগুলো কি কইছে যে না না না, এটা তো হয় না, এটা তো হয় না, এইভাবে আপনারা ভাড়াটিয়া লোক আইনা আপনারা দেখাইবেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, এটা হবে না। হ্যাঁ, পৃথিবীর সব দেশই সমালোচনা করতেছে যে এটা কি, আমরা কি ভাড়াটিয়া গুন্ডা যে তুমি আমাদের সব দিবে, আমরা যে তোমার এখানে যাব? সুতরাং ওইখানে ধরা। এবার আসেন ভিসা। অলরেডি বাংলাদেশের পাসপোর্টের উপরে পৃথিবীর বিভিন্ন দেশ ভিসা দেওয়া অলরেডি বন্ধ করে দিছে। যেখানে আগে আমরা নেপাল, ভুটানে সরাসরি যাইয়া পোর্ট এন্ট্রি ভিসা পাইতাম, সেটাও এখন দেওয়া হচ্ছে, সরাসরি ব্যাক করাই দিচ্ছে আমাদেরকে। মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে আমাদেরকে ব্যাক করানো হচ্ছে, ইউরোপ থেকেও ব্যাক করানো হচ্ছে। এই জায়গায় কালকে থেকে আমেরিকা আবার নির্দেশ জারি করে দিয়েছেন। কি সেইটা হচ্ছে প্রথম যেটা দিছে, সেটা হচ্ছে বাংলাদেশি যারা আমেরিকাতে থাকে তারা সব নাকি খালি সরকারি বেনিফিটের পয়সা খাইয়া থাকার চিন্তা। হ্যারাজ এই হারামজাদাগুলো ওইখানে বেনিফিট খায়, সব কিন্তু নামাজ পড়ে 5 ওয়াক্ত, হুজুর, সব জার্গা হুজুর, ওইখানে সরকারি বেনিফিট খাইব আর হালাল হারাম নিয়ে কথা কইব। আর বাংলাদেশে ওই যে চোরাই কাম করে, 2 নম্বরই কাম করে, মানে সরকারের ট্যাক্স না দিয়ে কাম করে, সেই টাকা দিয়ে বাংলাদেশের বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য করে। এই হচ্ছে যে আমেরিকা। তো এইটা ধরা খাইছে, এটা প্রকাশ করে দিছে। এরপরে এখন কইল যে $18,000 মিনিমাম, তার মানে $18,000 তো না, আরো বেশি মনে হয়, 18 লাখ টাকার সমপরিমাণ, 15 থেকে 18 লাখ টাকার সমপরিমাণ টাকা গ্যারান্টি মানি রাইখা ভিসা নিয়ে যাইবেন। সেটা আবার কেমনে যাবেন? 3টে এয়ারপোর্টে নামতে পারবেন, সুনির্দিষ্ট 3টে এয়ারপোর্ট। এই 3 এয়ারপোর্ট দিয়ে আপনি নামবেন, এই 3 এয়ারপোর্ট দিয়ে আপনাকে বেরিয়ে যেতে হবে। এমন আছে যে হয়তো ওই টাকা যেটা আপনি দিয়ে এখান থেকে ভিসা নিয়ে গেছেন, হে ওখান থেকে বলছে না তোমার ঢুকতে দিব না, তোমার বাইরে গেছে। এই টাকা পাইতে তারও 6 মাস। সুতরাং এত 18 লাখ টাকা একদিকে জমা রাখবেন, আবার আরো টাকা খরচ করবেন, ভাই বিশাল ঝামেলা। মানে আপনারে এখন ভিসা না দেওয়ার বা আমেরিকাতে না যাওয়ার জন্য আপনার এই পায়তারাটা চালাইতেছে ওই যে আমাদের বিশিষ্ট কাকা ইউনূস, ইন্টারন্যাশনাল প্লেয়ার, যাকে ডোনাল্ড ট্রাম্প এখনো খোঁজে। কই সেই নোবেল বাইটটা দানার ওজনে হাঁটতারে না, সেই মিক্রো ক্রেডিট গরিবের রক্ত চোষা, সে কোথায়? সে যেখানে যাবে সেখানেই বিপদ, সেইখানেই আল্লাহর গজব। আপনারা সবাই তো মুসলমান না, আপনারা সবাই তো বলতেন যে সুদ ঘুষকে আল্লাহ পছন্দ করে না, সুদীদের উপরে আল্লাহর গজব আছে। তো সুদী এখন আপনাদের মাথার উপরে বৈশা রয়েছে, এখন আপনাদের ভিসার উপরে গজব পড়ছে, পানির উপরে গজব পড়ছে, নির্বাচনের উপর গজব পড়ছে, এদিকে আবার ক্রিকেট খেলার উপরে গজব পড়বে। আগামী আর কয়দিন পরে আরো কিসের উপরে গজব পড়ে সেটা একটু দেখতে থাকেন। হ্যাঁ, জল এবং ঘৃণা এবং রক্ত একসঙ্গে বইতে পারে না। ঘৃণাটা ওনারা আবার বাড়তি জুড়ে দিয়েছেন, অর্থাৎ ঘৃণা, রক্ত, জল 3টে একসঙ্গে বইতে পারে না। ফলে যে চুক্তি অনুযায়ী এতদিন ধরে বাংলাদেশ জল পাচ্ছিল পাকিস্তানের মতো, সেরকম চুক্তি রদ হতে চলেছে। ফেব্রুয়ারি মাসে এই চুক্তি আর নবায়ন হচ্ছে না। এটা হলো বাংলাদেশের প্রতি ভারতের প্রথম প্রত্যাঘাত।
আমি যেটা বলেছিলাম, আগে আগে দেখিয়ে হতা হ্যায় ক্যা, এটা হলো গিয়ে তার প্রথম পদক্ষেপ। আচ্ছা, এই জলবন্টন চুক্তিতে 96 সালে যেটা হয়েছিল সেটাতে কি ছিল? সেটাতে ছিল যে রোজ ৭৬,০০০ কিউসেক মিনিমাম জল পাবে বাংলাদেশ। আর যখন শুখা মরশুম হবে, যখন জল থাকবে না, সেই সময় অন্তত যখন ৬০,০০০-এর নিচে নেমে যাবে, জলের স্তর যখন ৬০,০০০-এর নিচে নেমে যাবে, তখন আমরা ৩৭,০০০ কিউসেক জল বাংলাদেশকে নিয়মিতভাবে দিয়ে যাব। এই জলবন্টন চুক্তি যখন হলো, তখন আমাদের কলকাতার গঙ্গা কিন্তু শুকিয়ে গেল। আগে কলকাতার পোর্ট যেটা আছে, সেখানে আমরা ছোটবেলায় দেখেছি সেখানে জাহাজ ভিড়ত। বেশ বড় হওয়ার পরও আমরা দেখেছি অনেক জাহাজ আসতো। তারপরে যখন জলবন্টন চুক্তি যখন স্বাক্ষরিত হলো, তারপর নিজেদের ক্ষতি সয়ে গঙ্গা শুকিয়ে যাওয়া সত্ত্বেও আমরা কিন্তু সেই জল আমরা কিন্তু বাংলাদেশকে ভাগ করে দিয়েছিলাম আমাদের বন্ধু রাষ্ট্রকে, যে আমাদের ক্ষতি হোক কিন্তু তারা জলটা অন্তত পেয়ে বাঁচুক, কারণ আমাদের আরো অনেক নদ নদী আছে, সেখান থেকে আমরা ব্যবস্থা করে নেব। বিকল্প ব্যবস্থা আমাদের করা আছে, এত বড় দেশ, তার বিভিন্ন প্রবাহ আছে, সেখান থেকে ব্যবস্থা হয়ে যাবে। ফলে আমরা আমাদের মতো করে চালিয়ে নিচ্ছিলাম। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে যা দেখা যাচ্ছে, বাংলাদেশের এই জেহাদি পানা কমছে না, বরং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তার সঙ্গে বাড়ছে সন্ত্রাস। এবার সন্ত্রাসের একটা ঘটনা তো আপনারা সবাই জানেন, যে 11 জন ধরা পড়েছিল সীমান্তরক্ষী বাহিনীর হাতে। তারপর তাদের ত্রিপুরা STF এর হাতে তুলে দেওয়া হয়। সেখানে তাদের আচ্ছা মতো ইলাজ হচ্ছে। ইলাজ মানে আপনারা সেই ইলাজের কথা ভাবতেও পারবেন না, আর আমি ইউটিউবে বলতেও পারবো না। সেই ইলাজে তারা যা বলেছে, তারা বলছে আমরা 3টে জায়গায় বিস্ফোরণ করার চক্রান্ত নিয়ে এসেছিলাম। তাদের গায়ে যে বিস্ফোরক এবং যে অস্ত্র পাওয়া গেছে, তারপরেতে ওই সমস্ত ট্রিটমেন্টের পর তাদের মুখ দিয়ে সমস্ত কথা বেরোচ্ছে। এরা কারা? এরা হচ্ছে ইমাম মোহাম্মদ খালিফা, এ একটা দল, এ একটা আবার বড়ুয়ার একটা গোষ্ঠী রয়েছে, IMK রয়েছে, JMB রয়েছে, আল কায়দা ইন ইন্ডিয়া একটা রয়েছে। আচ্ছা,